হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 6:20 আর আজকে হচ্ছে 14th of August, 6:20 বিকেল, মানে সন্ধে। এইমাত্র আমি ক্যামেরাটাকে অন করলাম, এই বাইরেটা তোমাদের দেখিয়েছি, আমার ছোট মেয়েকে দেখিয়েছি, দিয়ে আজকে একটু গ্রিন টি নিয়ে বসেছি এবং ভাবলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো, কিছু জিনিস দেখাবো, একটা গল্প শেয়ার করব, এই আর কি। সকাল থেকে আজকে আমি ভিডিও করিনি, কিছু নিজের পার্সোনাল কারণে। তবে ইটিং যেটা করি, মানে ভিডিও যেটা করি আর কি, খেতে খেতে, সেটা করেছি। তো প্রথমেই কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, মানে পাবলিক করেছিলাম, এই রিসেন্ট যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমি আমার বক্তৃতা শেয়ার করেছিলাম। সবাই তোমরা আমার সঙ্গে সহমত হয়েছো, তোমাদের ওপিনিয়ন জানিয়েছো, সব কিছু। তার মধ্যে একজন, আমি নাম নেব না, কেননা এটা অনেকেই যদি মনে করে থাকে যে নেগেটিভ কমেন্ট দিলেই তাকে আমি ফুটেজ দিয়ে দেবো, আমার এখানে স্ক্রিনশট লাগিয়ে দেবো এবং তার নাম বলবো, কখনোই সেটা নয়। একবার দুবার হয়তো এক একজনের হয়, আমি সেটা করি, তাই বলে সবার যে করব তা তো নয়। প্রথম কথা, তার আইডিটা যা দেখলাম এবং মেসেজটা যা দেখলাম, মেসেজটা দেখে আমার ডাউট হলো যে সে, তার আইডিটায় একটা কোনো মহিলার নাম দেওয়া আছে, কিন্তু মেসেজটা পড়ে আমার ডাউট হলো যে সে আদৌ কোনো মহিলা। আমার মনে হলো কোনো মেল পারসন যে একটা মহিলার নাম আইডি হিসেবে ইউজ করছে, মানে বানিয়েছে আর কি। কেননা দেখো, সোশ্যাল মিডিয়ায় এইসব হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। মেসেজটা যা দেখলাম, মানে কমেন্টটা যা দেখলাম, দেখে তো আমার মনে হলো না যে এটা কোনো মহিলা লিখেছে। যাই হোক, এটা আমার সিক্স সেন্স বললো আর কি। তো তার নাম আমি নেবো না এবং তার মেসেজও আমি স্ক্রিনশট দেবো না। তবে এই মুন আনলিমিটেড পরিবারেই, আমার পরিবারের মধ্যে কয়েকজন আমার সঙ্গে খুব টাচে আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনের মাধ্যমে, তাদেরকে আমি এইটা দেখাবো এবং তাদের সঙ্গে শেয়ার করব। কেন করছি? এটা সত্যতা যাতে কেউ না কেউ দেখে যে হ্যাঁ, মুন এই যে মানে ব্যাপারটা বলছে, এই কমেন্টের কথাটা, এটা মিথ্যে নয়। এটা আমি জাস্ট একটা গট আপ কেস তৈরি করে যে বলছি সেটা নয়। যে কারণে আমি কয়েকজনের সঙ্গে এটা পার্সোনাল চ্যাটেতে আমি শেয়ার করব এবং তার মধ্যে আমি তাদেরকে বলবো তারা যেন সেই কমেন্টটা পড়ে আমার কমেন্ট বক্সে সত্যতাটা বলে দেয়, এক্সপোজ করে। তার বক্তি হচ্ছে, কালকে আমি ব্রেকফাস্ট খেতে খেতে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমার ব্রেকফাস্ট কালকে যা ছিল সেটা দেখে তার মন ভারাক্রান্ত হয়ে গেছে। কেননা বেশ ভালো, মানে খেতে খেতে আমি আরজি করের ব্যাপারটা নিয়ে কথা বলে, চ্যাটিং চুটিং করে একটা কন্টেন্ট ক্রিয়েট করেছি নাকি, সেটা হচ্ছে তার বক্তি। প্রথম কথা, খাওয়া দাওয়াটা কে আছে যে বন্ধ করে রেখে দিয়েছে? ইভেন যে ভিকটিম, তার বাড়ির লোকও কি না খেয়ে এতদিন ধরে আছে? নিশ্চয়ই তা নয়। আর আমি তো একজন পাবলিক, আমি জাস্ট আমার বক্তৃতা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেছি ব্রেকফাস্ট খেতে খেতে। আর এটা আমি কন্টেন্ট একটা তৈরি করেছি, এটা তো সবার মুখে মুখে এখন চলছে। তাহলে বলতে হবে যারা যারা এই ব্যাপারটা নিয়েই কথা বলছে তারা সবাই টাইম পাস করছে নাকি? আমি না হয় চ্যাটিং করলাম, আমি না হয় আমার কন্টেন্ট একটা তৈরি করলাম এটা নিয়ে, আমার কালকের ভিডিওর একটা কন্টেন্ট আমি এটা ধরে নিয়েছি। তাহলে এত যে উত্থাল পাতাল হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, সবাই তাহলে টাইম পাস করছে, তাদের নিজেদের সময়গুলো কাটিয়ে দিচ্ছে। এসব ফালতু কথা লিখতে আসে, আমি মানে ভাবতেই পারি না যে আমার এই মুন আনলিমিটেড পরিবারে এইসব জঞ্জাল লোকজন কিছু ঢুকে পড়ে। মাঝে মাঝে কিছু জঞ্জাল লোকজন ঢুকে পড়ে
ঢুকে পড়ে একটা যা কিছু নিজেদের ফ্রাস্ট্রেশন, নিজেদের পার্সোনাল কোনো প্রবলেম, সেইগুলো আর কোথাও উগ্রতে পারে না, এইখানে এসে উগ্রোয়। কেন ভাই? আমি তো কারুর পেছনে কাটি করতে যাচ্ছি না। আমার পরিবারের যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদের আমি সবাইকেই ভালোবাসি এবং যথেষ্ট রেসপেক্ট করি। আমি ইচ্ছাকৃত এইটা আমি স্ক্রিনশটটা শেয়ার করছি না, বাট আমি বেশ কয়েকজনের সঙ্গে এটা আমি আমার স্ক্রিনশট নেওয়া আছে, সেটা আমি শেয়ার করব পার্সোনাল মেসেজের থ্রু দিয়ে। সে আরও লিখেছে যে আপনার মেয়ে বিদেশে আছে, তাই আপনি খুব শান্তিতে আছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই কিছুটা তো বটেই, কিছুটা তো বটেই, তাই না? অবশ্যই। এবং মেয়ে আমার যে আসবে 14-15 দিনের জন্যে, তখন সত্যি আমি টেনসড থাকবো। কেননা এই দেশটা এমনই, বিশেষ করে এই রাজ্যটা এমনই, এই শহরটা এমনই, যেখানে একটা মেয়ের মার আতঙ্কে থাকাটাই খুব স্বাভাবিক। আইদার তার মেয়ে নেই বা তার সন্তান নেই, হোয়াট এভার, তাই জন্য এত বড় বড় লেকচার দিচ্ছে। এই সব কিছু লোকের জন্য না কোনোদিন এখানে উন্নতি হয় না। এখানে একটা সিরিয়াস ইস্যু সবার মুখে মুখে ঘুরছে। এবার আমি যদি এই ব্যাপারটা নিয়ে আমার চ্যানেলে কোনোদিন কোনো কথা উচ্চারণ না করে শুধু ডেলি লাইফস্টাইল ব্লগটা দেখিয়ে যেতাম, তখনও কিন্তু আমার কাছে হয়তো এই লোকটাই কমেন্ট করতো যে আপনি তো বহাল তবেতে জীবন কাটাচ্ছেন, এত বড় একটা ইনসিডেন্ট হয়ে গেল, এটা নিয়ে তো কোনোদিন কিছু মুখ খুললেন না, আপনি কি আদৌ জানেন ব্যাপারটা কি চলছে? এই লোকটাই হয়তো লিখতো। আজকে আমি বাধ্য হয়ে আমার রাগটাকে উগরে দিলাম। এদেরকে আমি ফ্যামিলি মেম্বার আমার বলি না। কিছু পাবলিক আছে যারা নিজেদের পরিচয় হাইড করে একটা উল্টোপাল্টা নাম দিয়ে কমেন্ট বক্সে যা হোক একটা লিখতে চলে আসে। এদের কোনো কাজকর্ম নেই, এদের নিজেদের কোনো ক্যাপাবিলিটি নেই। আর আমি যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এই সব জাতীয় কমেন্টকে স্ক্রিনশট এখানে শেয়ার করে দিই, সেই আশায় ছিল নাকি যে এটাও আমি শেয়ার করে দেবো আর সে আরও বেশি মজা পাবে। হারগিজ নয়, সবাইকে আমি ফুটেজ দিই না। আর আমি এটাও জানি যে এই কমেন্টটা করেছে সে কিন্তু এই ভিডিওটা দেখতেও ছুটে আসবে, এই আশায় যে তার কমেন্টটা আমি হাইলাইট করলাম না পিন করলাম নাকি এখানে স্ক্রিনশট শেয়ার করলাম, সে একটু ফুটেজ পেয়ে গেল। আবার লিখেছে যে রেপ আর রেপিস্ট এই দুটো কি বাংলা ওয়ার্ড, সে জানে না। এবার রেপ আর রেপিস্ট এই দুটো ওয়ার্ড বাংলা কিনা জানাতে বলেছে। আমাকে দেখে কি মনে হচ্ছে কোনো ডিকশনারি? তো ডিকশনারিগুলো বাজারে আছে কেন? তার কেনার ক্ষমতা নেই? একটা ডিকশনারিও কিনতে হবে না তো, বাড়িতে এখন তো স্মার্টফোন সবার আছে, গুগল সার্চ করে সে নিজেই দেখে নিক না ওটা বাংলা ওয়ার্ড না এর বাংলা ওয়ার্ডটা কি হয়, দেখে নিক না। এইসব হচ্ছে পারভার্ট লোকজন, শয়তান লোকজন, জঞ্জাল এক একটা, যে এক একটা পবিত্র চ্যানেলের মধ্যে ঢুকে এইসব নোংরামিগুলো করে। নিজেদের কোনো প্রবলেম সেটাকে এইখানে উগ্রতে আসে। পুরো কমেন্টটা পয়েন্ট ওয়াইজ তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দিলাম। আর অরিজিনাল কমেন্টটা আমি অবশ্যই শেয়ার করব পার্সোনাল মেসেজে বেশ কয়েকজনের সঙ্গে। যাই হোক, যত মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করি, যত আর হ্যাঁ, এটাও আমাকে জিজ্ঞেস করছে যে কোন দেশে 100% সব সেফ আছে মহিলারা, মেয়েরা। আমি তো একবারও কালকে বলিনি যে ইন্ডিয়া বাদ দিয়ে অন্যান্য দেশে সব সেফ।
আমি বলেছি অপেক্ষাকৃত এখানকার থেকে অন্য জায়গাটা তবু সেফ, তাই জন্যই সবাই বাইরে চলে যাচ্ছে। আরো এমনিতে তো কোনো জব সিনারিও নেই এখানে, বাইরে চলে যাওয়া ছাড়া এমনিও কোনো গতি নেই। লেখাপড়া করছে, লেখাপড়া শিখছে, ভালো ভালো রেজাল্ট করছে, কি এখানে বেকার হয়ে বসে থাকবার জন্যে? তো তারা চলে যাবেই। আর হ্যাঁ, এই ব্যাপারে অবশ্যই অবশ্যই এতটা হিংস্র ব্যাপার এখানকার মতো আর তো কোথাও, অন্তত আমার যেগুলো চেনাশোনো জায়গা বা চেনাশোনো কোনো লোক আছে, কারুর মুখে কখনো তো শুনিনি যে এতটা অ্যাগ্রেসিভ মানুষ হয়ে যেতে পারে তাদের নিজেদের সুখের জন্যে, নিজেদের আনন্দের জন্যে। সেইভাবেই আমি বলেছি। আর তাও আমি একবারও বলিনি যে ইন্ডিয়ার বাইরে সবাই 100% সেফ। ফালতু লোকজন যত, আমার তো মনে হলো না যে এটা কোনো মহিলা। আর খুব ডাউট আছে, খুব ডাউট আছে, কারণ একজন মহিলা হলে সে এইভাবে এইরকম একটা সিচুয়েশন যখন, সেখানে এই কমেন্ট লিখতে পারতো না। যাই হোক, তোমাদের সঙ্গে আমি কালকে থেকেই বলে রাখছি যে একটা মানে বলে আসছি যে একটা গল্প শেয়ার করব, সেটা আর হয়ে উঠছে না, সেটাও শেয়ার করব। এবং দুটো কাজ আমার কমপ্লিট হয়েছে, সেই দুটো কাজও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটা কালো ব্যাগ শেয়ার করছি। এটা অর্ডারের ব্যাগ, একজন অর্ডার দিয়েছে। লেখাটা যেটা লিখেছি সেটা তারই দেওয়া, আমি জাস্ট লিখে দিয়েছি আর কি। তো ব্যাগটা এইভাবে করেছি, এই দেখো। যে এটা একটা পিঠেই করা, এ পিঠে কিছু নেই। যে করতে দিয়েছিল সে বলেই দিয়েছিল যাতে ভরাট কাজ না করি, তাই জন্য একটা সাইডে আমি এই মহিলাকে এঁকেছি। আর এই লেখাটা তারই দেওয়া। তো এটা একটা কাজ গেল, এটা কমপ্লিট করেছি। আর কালকে বলেইছিলাম যে 5টা ব্লাউজ পিসের মধ্যে একটা ব্লাউজ পিস অলরেডি বুক হয়ে গেছে। তো দুর্গাপুজোয় সে পড়বে, তাই জন্যে আমি দুর্গাপুজোর মতো করেই করেছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এইটা পিঠে পড়বে এই কাজটা। আর দুদিকে দুটো হাতে পড়বে এই কাজটা। হাওয়ায় উড়ছে, জানি না তোমরা কতদূর কি বুঝতে পারলে। অবশ্যই আমি শর্ট ভিডিও আবার শেয়ার করব। তো কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, কেননা তোমাদের ফিডব্যাকগুলো পেলে আমি আরও মানে উৎসাহিত হই এবং আরও ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করবার জন্য আরও ইন্টারেস্ট গ্রো করে। তো সবসময় আমি চেষ্টা করি এক্সে বাড়কার এক করতে, মানে এই যে ব্লাউজ পিসটা করলাম এর থেকেও চেষ্টা করব নেক্সট ব্লাউজ পিসটা যাতে আরও ভালো করতে পারি। তো এইভাবেই আমি এগোই এবং আমার যতটা বেস্ট তোমরা খুব ভালো করেই জানো। আমার মানে সেই অর্থে কোনো এটা নিয়ে পড়াশুনো নেই, জাস্ট নিজের ইন্টারেস্ট, নিজের ভালো লাগা, এখান থেকেই এটা করি। তো আমার কিন্তু যতখানি আমার তরফ থেকে বেস্ট দেওয়ার আমি ততটাই দিয়ে করি। তো তোমরা জানিও যে এই দুটো কাজ তোমাদের কেমন লাগলো। তো নেক্সট এবারে এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এটা একটু বড় গল্প আছে, আর আজকে এমনিও কিছু দেখানোর নেই, তাই জন্য আমি বড় গল্পটাই চুজ করেছি, কেননা সব কিছু দেখিয়ে বড় গল্পটা আর পড়া যায় না। আচ্ছা, এটা তোমাদের সঙ্গে আমিও কিন্তু ফার্স্ট টাইমই পড়ছি। বেশ কিছুদিন আগে আমার এক পরিচিতা আমায় প্রশ্ন করেছিলেন, আচ্ছা অনন্যা, এই যে তুমি তোমার মেয়েকে এত যত্ন করে বড় করে তুলছো, মেয়েকে নিয়ে নিশ্চয়ই তোমার কিছু স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, সেগুলো ঠিক কি কি তুমি জানো কি? আমার সেই বন্ধুর এমন প্রশ্নে আমি ঝটপট উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে আমার।
আমি মন প্রাণ দিয়ে চাই যে যেদিন আমার মেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে সেই দিনে তার প্রথম লক্ষ্য রাখবে তার নিজের নামে একটা ছাদ বানানোর। সেই ছাদ বড় হবে নাকি ছোট হবে সেটা বিচার্য নয় আমার কাছে। আমার পরিতৃপ্তি যে সেই ছাদটা আমার মেয়ের একান্ত নিজস্ব থাকবে। স্বাভাবিকভাবেই আমার উত্তরের মাথামুন্ডু খুঁজে পাননি সেই ভদ্রমহিলা। তিনি বললেন, কেন, বাড়ি কেন? অদ্রিজার কি ছাদের অভাব? বাবার বাড়ির পক্ষে একটা ফ্ল্যাট, মায়ের বাড়ির পক্ষে একটা ফ্ল্যাট, বাবা মায়ের নিজের বানানো আর একটা ফ্ল্যাট। কলকাতা শহরে 3-3টে ফ্ল্যাটের উত্তরাধিকারী সে, তারপরেও তার নিজের ছাদ দরকার? আমি বললাম, অবশ্যই দরকার। যে 3টে ফ্ল্যাটের গল্প তুমি দিলে সেগুলো একটাও তার নিজের নয়। তাকে দান বা উপহার করলে তবেই তার হবে, নয়তো তার নয়। আর সবার সাথে সাথে সে নিজেও জানবে যে ওই বাড়িগুলো তার ভাগ্যের দ্বারা প্রাপ্য, তার কর্মের দ্বারা নয়। আমরা চাইলে সেই 3টে ফ্ল্যাটের একটিও তাকে নাই দিতে পারি, অন্য কোনো ক্ষেত্রেও দান করে দিতে পারি। তাই আমি চাই আমার মেয়ে অর্থ উপার্জন করে তার নিজের একটা ছাদ বানাবে, যে ছাদের মালিক সে একা থাকবে। সেই ছাদের প্রতিটা কোণা, প্রতিটা দেওয়াল তার ইচ্ছেতে সেজে উঠবে, যেখানে সে তার একান্ত মুহূর্ত কাটাতে পারবে নিজের ইচ্ছে মতো। জীবনে কখনো কঠিন মুহূর্ত এলে যেন সে তার নিজের তৈরি করা ছাদের নিচে বিনা দ্বিধায় মাথা উঁচু করে ফিরতে পারে। আমরা বাবা মায়েরা যতই আধুনিক মানসিকতা বহন করে চলি না কেন, সন্তান বিপদে পড়ে আমাদের কাছে ফিরে এলে আমরা সমাজে লোকের মুখ বন্ধ করতে পারি না। তখন সন্তানকে বলতেই হয়, হ্যাঁ, আপাতত বাবা মায়ের বাড়িতে আছি। আমি চাই না আমার মেয়েকে কোনোদিন এই কথাটা বলতে হোক। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, মামার বাড়ি, কাকার বাড়ি নয়, তার নিজের বাড়ি থাকবে, যে বাড়ির দরজায় বড় বড় করে একটি নাম লেখা থাকবে, অদ্রিজা পোদ্দার। আমার সেই পরিচিতা এবার বলেই বসলেন, এরকম মানসিকতা নিয়ে বড় হলে তোমার মেয়ে শ্বশুরবাড়ি ঘর করবে কেমন করে? তুমি কি তোমার মেয়ের বিয়ে দেবে না? আমি একটু হাসি তার কথায়, তারপর বলি, আমার মেয়েকে আমি বিয়ে দেওয়ার কে? সে যেদিন ইচ্ছে করবে সেদিন বিয়ে করবে। বিয়েটা জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ, তবে সেই কাজটা সবার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আমি কোনোদিন মেয়েকে বিয়ের জন্য জোর করব না। ইচ্ছে হলে বিয়ে করবে, ইচ্ছে না হলে সে বিয়ে করবে না। বিয়েটা জীবনের শেষ কথা নয়, আর এই কথাটা আমার মেয়ে নিজেও জানে। কারণ আমার মেয়েকে আমি কোনোদিন অবলা করে মানুষ করিনি। আমি সবসময় তাকে শেখাই, তুমি কারোর বার্ডেন নও। জীবনে যা কিছু অর্জন করার আছে তা তোমাকে নিজেকেই করতে হবে। বিয়ে নামক একটা প্রক্রিয়ার দ্বারা তুমি কারোর ওপরে নির্ভরশীল হয়ে বাঁচতে পারো না। তোমার জীবনের মালিক তুমি নিজে। তোমার জীবনের সকল সিদ্ধান্ত তোমার নিজের হবে। সেখানে বাবা মা, শ্বশুর শাশুড়ি, এমনকি স্বামীকেও দখলদারি করতে দিও না। বিয়েটা একটা সুন্দর জার্নি। দুজন মানুষ চূড়ান্ত বন্ধুত্ব আর বোঝাপড়ায় যেতে পারলে বিবাহ বন্ধন হওয়া উচিত, নচেত নয়। সংসারে আমার মেয়েকে আমি কখনো আপোষ করতে শেখাইনি। জানি আমার এই কথায় অনেকেই মর্মাহত হবেন, তবুও বলছি, আমার মেয়েকে আমি আপোষ করতে শেখাইনি এবং কোথাও কিছুটা আত্মকেন্দ্রিকতা শিখিয়েছি। তবে হ্যাঁ, আমার মেয়ে কখনোই স্বার্থপর নয়। সে নিজের ভালোটা বোঝে, তবে অন্যের ক্ষতি করে নয়। আমার মেয়ে কোনো কিছুর সাথে আপোষ করতে শেখেনি, তবে এথিক্স শিখেছে সে। জীবনের প্রতিটা পদক্ষেপে সঠিক মূল্যায়ন সে করতে জানে। সঠিক বেঠিকের বিশ্লেষণও তার জানা। অন্যকে কি কথা বললে মানুষটা ব্যথা পাবে সেটাও সে অনুভব করতে পারে। তার আত্মসম্মান ও আত্মমর্যাদায় আঘাত না লাগলে সে কোনোদিন কোনো খারাপ ব্যবহার, খারাপ ভাষা বা খারাপ দৃষ্টিভঙ্গি কারোর প্রতি পোষণ করে না। তার মধ্যে মানবিক বোধও আছে। মা হিসেবে আর কি চাই বলো তো সন্তানের কাছ থেকে? তবুও অনন্যা, মেয়েকে একটু অ্যাডজাস্টমেন্ট শেখালে ভালো করতে। মেয়েরা সংসারে অ্যাডজাস্ট না করতে পারলে সংসার করতে পারবে না। আমি একটু হেসে বলি, দেখো ভাই, আমি মেয়েকে কোঅপারেশন শেখাতে পারি, কিন্তু অ্যাডজাস্টমেন্ট নামে গুমরে গুমরে নিজেকে নিঃশেষ করে দিতে কোনো দিনও শেখাতে পারবো না।
একটা সম্পর্ককে গড়ে নিতে স্বামী স্ত্রী দুজনের ভূমিকাই সমান হওয়া উচিত বলে আমি মনে করি, এবং আমি এটাও বিশ্বাস করি বিয়ের পরে আমার মেয়ে তার লাইফ পার্টনারের সাথে সম্পূর্ণ আলাদাভাবে ব্যক্তিগত জীবন শুরু করলে অনেক বেশি ভালো থাকবে, নিজেদের দুনিয়া নিজেদের মতো করে তৈরি করে নেবে। আমার মেয়ে নিজে পছন্দ করলেও আমি আমার মেয়ের বিয়ের আগে সেই ছেলেটি এবং তার বাবা মাকে আমার মেয়ের খারাপ দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেব। বিয়ের আগে একজনের সাথে মেলামেশা করা আর বিয়ের পরে একসাথে থাকা এক জিনিস নয়, কিন্তু আমার মেয়েকেও বলবো সেই ছেলেটির খারাপ দিকগুলোকে জেনে নিতে, নিজের স্বামীর ভালোর সাথে খারাপগুলোকেও যদি মেনে নিয়ে চলতে পারে তাহলে তো ভালোই, আর যদি সেটা মানিয়ে নিয়ে চলতে না পারে, যদি ফিরে আসে নিজের ছাদের নিচে, তাহলেও আমার কোনো আপত্তি বা দুঃখ থাকবে না। আমার মেয়েকে দুঃখী বলার চেয়ে ডিভোর্সি বলা আমার বেশি আনন্দ থাকবে। তারপর মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি যা লিখে রেখেছেন সেটাই শেষমেশ হবে। ভদ্রমহিলা আমার কথাগুলোকে হজম করতে পারলেন বলে মনে হলো না, তবুও আমার সামনে মেকি হাসি দিয়ে বললেন, হ্যাঁ ঠিকই বলেছ, কোঅপারেশনটাই বেশি জরুরি আজকালকার দিনে। তারপর আর সেই প্রসঙ্গে কথা এগোয়নি। সেদিন অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করেছিলাম আমরা, তবে আমি মনে মনে খুব খুশি হই এভাবে নিজের মতামত প্রকাশ করতে পারি বলে। আমি তো মেয়ের মা, জানি মেয়ের মায়েদেরকে এই সমাজ কতটা দুর্বল করে রাখার চেষ্টা করে। আমার মতো এই মনোভাব অনেক মেয়ের মায়ের আছে, তারা হয়তো এভাবে প্রকাশ করতে পারে না, কিন্তু মনে মনে লালন করেন এই মানসিকতাকে। জীবনটা সিনেমা নয় যে গদগদ হয়ে বলতে হবে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়, অ্যাডজাস্টমেন্ট মানে সুন্দর করে বাঁচা। জীবনের নীতি থাকলে, মানবিকতা থাকলে, ভালোবাসা, বন্ধুত্ব আর বোঝাপড়া থাকলে অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে না, সেখানে কোঅপারেশনটাই সবচেয়ে বেশি কার্যকরী হয়। এটাই হলো গল্প, এবং এই গল্পটা আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। যদিও আমি এতটা আগে পড়িনি, আমি প্রথম কয়েকটা লাইন পড়েছিলাম, পড়ে আমার মনে হয়েছিল যে এই গল্পটা একটা ভালো লাগার গল্প। আমিও একজন মেয়ের মা, এবং আমিও আমার মেয়েকে প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং এথিক্সে মানুষ করেছি, এবং অনেকটা এইভাবেই মানুষ করেছি। কারুর কাছে মাথা নুইয়ে থাকা বা ওই অ্যাডজাস্টমেন্ট করে চলা কোনো প্রয়োজন নেই। তাকে আগে নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, নিজের সমস্ত কিছু, নিজের রাজত্বকে তৈরি করতে হবে। তারপর আমিও বিয়ে নিয়ে কোনো জোরজাপ করি না, করবও না, এবং আমার কাছেও বিয়ে ব্যাপারটা এন্ড অফ এভরিথিং নয়, এটা একটা চয়েস। এবার আমার মেয়ে সেটা চয়েস করলে করবে, না করলে না করবে, আমার তাতে কোনো হেডেক নেই। কিন্তু তার নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার আমার কাছে। তার নিজের সব কিছু মালিক সে যেন হয়, এটাই আমার চাহিদা, এবং এই প্রতিচ্ছবিটাই এই গল্পের মধ্যে ফুটে উঠেছে। যত পড়লাম তত আমার ভালো লাগলো, কেননা আমার বক্তিগুলোই যেন মনে হলো এই গল্পটা বলছে, আমার জবানিটাই যেন এখানে গল্প আকারে লেখা। যাই হোক, তোমাদের কেমন লাগলো? তোমরা অনেকেই মেয়ের মা আছো, জানি না সবার কীরকম চিন্তাধারা। অনেকেই আসলে এই সমাজকে ভয় পায়, বলতে ভয় পায়, যেটা গল্পে লেখা রয়েছে। অনেকের মনের মধ্যে হয়তো এরকমই কিছু বাসনা থাকে, কিন্তু সেটা প্রকাশ করবার মতো ক্ষমতাটা থাকে না। যাই হোক, সেটা যার যার ব্যাপার। আমি অন্যের চিন্তাধারা নিয়ে কমেন্ট করা ঠিক বলে মনে করছি না। আমি আমার কথা বলতে পারি, আমিও কিন্তু সেম মানসিকতার মানুষ, এবং সেম মানসিকতা দিয়েই আমিও আমার মেয়েকে বড় করেছি। তো খুবই ভালো লেগেছে আমার এই গল্পটা, খুবই ভালো লেগেছে, একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট, আমার সঙ্গে খুব মিল আছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে, এবং এই ভ্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। এটা জাস্ট একটা গল্প আড্ডা ইভিনিং ভ্লগ, একটা বিকেলে কথাবার্তার মধ্যেই রাখলাম। সবসময় সব কিছু দেখানোর দরকার পড়ে না, এবং সবসময় একইভাবে নিজের রোজকার রোজনামচা দেখাতে ইচ্ছেও করে না, তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগে না। তো তাই এখন মনে হয় একটু এদিক ওদিক করি, এর মধ্যেই যদি একটু অন্যরকমভাবে সাজাতে পারি ব্লগটাকে, হয়তো তোমাদের ভালো লাগবে। এবার এই নিয়েও আবার অনেকে অনেক রকম কমেন্ট করবে যে আমি এটা একটা কন্টেন্ট তৈরি করে নিয়েছি। হ্যাঁ, আজকেরটা অবশ্যই কন্টেন্ট তৈরি করেছি, তবে কালকের যে কথাগুলো বলেছিলাম সেটা কিন্তু আমার কন্টেন্ট তৈরি করার জন্য ছিল না। আজকেরটা
যেটা আমি এই গল্প পড়লাম বা আমার জিনিসগুলো দেখালাম, এইগুলো অবশ্যই আমার কন্টেন্ট। কন্টেন্ট তো থাকবেই, একজন কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট থাকবে না তো তাহলে সে কি কাজ করতে নেমেছে? সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে যে এসেছে সে কি করতে? তার যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে কন্টেন্টই না থাকে। তো যাই হোক, আরও একটা কমেন্ট, ইটিং শোটা নিয়ে একজন লিখেছে যে যাই হোক না কেন, ওই যে আমি আজকে যেটা মানে পাবলিক করেছি যে আমি শো অফ করতে ভালোবাসি না বা শো করতে ভালোবাসি না, আমি সেরমভাবেই আমি খাই, সেরমভাবেই তোমাদের দেখাই, স্টিলের বাটি, স্টিলের গ্লাস, কাঁচের প্লেট, যেরকম আজকে ক্যামেরাটা অন না করলেও যেভাবে খেতাম সেভাবেই তোমাদের সামনেও খাই। সেখানে একজন দেখছি কমেন্ট করেছে যে তাহলেও প্রেজেন্টেশন বলে তো একটা ব্যাপার আছে, একটু প্রেজেন্টেবল হওয়ার তো দরকার, এরকম একটা কিছু লিখেছে। দেখবে তোমরা, সেটা কমেন্ট বক্সে অ্যাপ্রুভ করেছি আছে। দেখো, আমি কালকের থেকে আমার যে এই খাওয়ার ভিডিওটা দিই তাতে ইটিং শো কথাটা উঠিয়ে দেবো, কেননা হয়তো অনেকে এটা মানে ভেবে নিচ্ছে যে না, ইটিং শো লিখছো মানে এটা তোমার একটা ইটিং শো, তাই জন্য এটাকে একটা বিরাটভাবে প্রেজেন্টেশন দিতে হবে, প্রেজেন্টেবল করতে হবে, কাঁচের বাটি ফাটি নিয়ে বসতে হবে। তো তাই জন্য আমার মনে হলো ইটিং শো কথাটাকে আমি এবার ডিলিট করে দেবো, মানে ওটাকে আর দেবো না, কেননা এটা বারবারই বলছি আমি এটা ইটিং শো করছি না, এটা আমার একাকিত্ব, একা একা লাঞ্চ খেতে ভালো লাগে না, তাই জন্য আমি ভাবি আমার পরিবারের সবার সঙ্গে গল্প করতে করতে, বক বক করতে করতে আমার খাওয়াটা হয়ে যায়, সময়টা আমার কেটে যায়। তো সেই পারপাসেই আমি কিন্তু ইটিং মানে ওই লাঞ্চ নিয়ে বসি তোমাদের সামনে। তো এবার থেকে আমি ইটিং শো কথাটা আর লিখবো না, তাহলেই আর বোধহয় সমস্যা থাকবে না। আর আমি অলওয়েজ ন্যাচারাল, কাজী কার কি পছন্দ হলো হলো না, কার কি ভালো লাগলো লাগলো না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার একটাই বক্তি, যদি এতটাই খারাপ লাগে এবং মনে হয় এটা প্রেজেন্টেবল হচ্ছে না, দেখতে ভালো লাগছে না, তাহলে আমার মনে হয় নেক্সট ভিডিও থেকে তার আর না দেখাই ভালো। ব্যাস, সিম্পল। এই সলিউশনটা তো একদম চুটকিমে পাওয়া যায়। এত বড় বড় প্রবলেমের মতো তো এটা প্রবলেম নয়, এটা তো খুব সামান্য প্রবলেম, যে আমার ভালো লাগছে না দেখতে, আমি দেখবো না, বাস মিটে গেল। তো সেটাই করবে তোমরা, যাদের যাদের খুব খারাপ লাগবে দেখতে। তো চলো, অনেক কথা বলে দিলাম আজকে। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে, যদি এই গল্পটা ভালো লাগে, যদি আমার এই কাজটা ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সব ঠিকঠাক থাকলে তো আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে, দেখি সেটা কিভাবে সাজাই, কন্টেন্টটা কি তৈরি করি, দেখা যাক। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।